হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জয়েন্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 16, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 এর ম্যাথ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমাদের 15টি ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগে ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এবং ভিডিওটি পুরোটি দেখো, এবং দেখার ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ারটা করে দিও। এবং ভিউ টিউ তো আসছে না, ইন্টারেস্টও পাচ্ছি না। যাই হোক, আজকে দেখো এখানে 17 নম্বর যে কোশ্চেন্স রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 এর, সেই কোশ্চেন্স নিয়ে আজকে আলোচনা। লালগুলো সব হয়ে গেছে, নীলগুলো বাকি আছে, এবং সেগুলো পরীক্ষার আগে সব পেয়ে যাবে। এবং পেয়ে যাওয়ার পর রিজনিং ক্লাসও স্টার্ট হবে। তোমরা বেশ কয়েকজন দেখছি কমেন্ট করছো রেগুলার বেসিসে, রিজনিং ক্লাস পাবে তোমরা। তার অতটা টেনশনের কিছু নেই, এবং রিজনিং যথেষ্টভাবে প্র্যাকটিস করে দেওয়া হবে। সো এইটার একটু মন দিয়ে দেখো। অনেকেই তোমরা আগে এগুলোকে দেখেছো, তো যারা যারা সেটা করছো রিভিশন হিসাবে নিও ক্লাসটা। আর যারা নতুন দেখছো তারা তো সিরিয়াসলি ঠিকঠাক ভাবে দেখেই নিও। আর কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখো, যতই কম্পিটিশন হোক না কেন, প্রত্যেকটা কোশ্চেনের একটা বা পরীক্ষার একটা নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে, তার বাইরে যেতে যাবে না। তো তোমার কখনোই, তোমাদের কেউ কেউ কমেন্ট করছিল যে খুব কঠিন কঠিন কোশ্চেন করান স্যার, এইগুলো দেখো আমি বানাচ্ছি না, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং সেখান থেকে আবার দেখেছো 2005-6 সালে যে কোশ্চেন ছিল সেটা আমি মেনে নিলাম যে সেটা একটু বেশি সহজ ছিল, কিন্তু এটা দেখো 2018 সালের কোশ্চেন, এরপরে 2019, 20, 21 অর্থাৎ রিসেন্ট এক্সামেরই কোশ্চেন। তো সেই ক্ষেত্রে আগের ওইগুলো তো কম্পিটিশন কিন্তু কম ছিল না। তো সেই ক্ষেত্রে এইসব নিয়ে ভাবার কোনো নেই যে প্রশ্নটা কঠিন নাকি সহজ। প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ম্যাটার। ঠিক আছে। সো কঠিন প্রশ্ন বাদ দাও, বা সহজ প্রশ্ন ওইসব নিয়ে ভাবা চিন্তা না করে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, রিভিশন করো, এবং নিজের উপর কনফিডেন্ট থাকো। তুমি পারছো মানেই সহজ নয়, এটা মাথাতে ঢুকিয়ে নাও। আবার তুমি পারছো না মানেই কঠিন, সেটাও নয়। শুধু যে পারছো তাকে সে প্র্যাকটিস করে করে পেরে উঠেছো, তার কাছে সহজ হয়ে উঠেছে। আর যে যার কাছে কঠিন মনে হচ্ছে, তার শুধু সেই প্র্যাকটিস করাটাই অপেক্ষা, বা জিনিসটা বোঝার অপেক্ষা। কনসেপচুয়ালি জিনিসগুলোকে মাথায় ঢুকিয়ে নাও। আশা করছি তোমাদের পরীক্ষাতে অঙ্ক তো অন্তত 25 যদি থেকে থাকে, 25-এর মধ্যে 20+ তো পাবেই পাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা জিনিসগুলোকে ভালো করে শোনো এবং বোঝো। শুধু শুধু শর্ট ট্রিক্সের পিছনে না ছোটো। ক্লিয়ার? চলো। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাত সমান হলে ওই রাশিটি কত? কি বলে দিয়েছে যে 49 এবং কোন রাশির অনুপাত, অর্থাৎ সেই রাশিটাই তোমাকে বার করতে বলেছে না। তো সেই রাশিটা আমি কি করব, সেই রাশিটা আমি জানি না। তো সেই রাশিটা হচ্ছে 49 আর কোন একটা রাশির অনুপাত, ধরে নিলাম সেই রাশিটা হচ্ছে এক্স, যা অনুপাত। সেই রাশি আর 81 অনুপাতও তাই, অর্থাৎ সেই রাশিটা যেটা আমি ধরেছি এক্স আর 81, তাদের অনুপাতও সেম। তো এটার অনুপাত আর এটার অনুপাত যদি একই হয়, তাহলে আমি যেটাকে সর্বসম সূত্রতে রাখতে পারি, অর্থাৎ এটার সাথে সমানুপাতি রয়েছে ওটা, সরি সর্বসম বলছি কেন, সমানুপাতের ফর্মুলাতে রাখতে পারি। এবং সেক্ষেত্রে আমরা কি জানি যে দ্বিতীয় গণিত তৃতীয় সমান প্রথম গণিত চতুর্থ, তো প্রথমের সাথে চতুর্থটা গুণ আর দ্বিতীয় সাথে তৃতীয়টা গুণ সমান হয়। তাহলে আমি এখানে এক্স ইন্টু এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, সমান হচ্ছে 49 ইন্টু 81, বা এক্স ইকুয়াল টু √ 49 ইন্টু 81। যেখান থেকে দেখো 49 থেকে পাবো 7, আর 81 থেকে পাবো 9। তাহলে 7 9 63 হয়ে যাচ্ছে আমাদের এক্স, বা সেই রাশিটি যেটা আমাকে বার করতে বলেছে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? তো লসাগু গসাগু থেকে একটি অঙ্ক তো আসবেই মিনিমাম, একের বেশি অঙ্ক আসতে পারে। এবং সেক্ষেত্রে খুব কঠিন তোমাদের আসে না সাধারণত, এরকম ঘন্টা সংক্রান্ত, বা ওই লসাগু গসাগু দিয়ে দেয়, অন্য সংখ্যার গুণফল দিয়ে দেয় সেরকম সংক্রান্ত, বা দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেয়, গসাগু দিয়ে দেয় সেরকম সংক্রান্ত একটা দুটো অঙ্ক তুমি পেয়েই যাবে। সো এটা থেকে কোশ্চেন তোমাদের বা নাম্বারটা তোমাদের বাধা বলতে ফিক্স নাম্বার তোমাদের এখানে থেকে যাচ্ছে, যেখান থেকে শিওর শর্ট মারবে। তো এখানে কি রয়েছে, 3, 5, 7, 8 এবং 10, এই 5টি ঘন্টা, 5টা ঘন্টা আছে যেগুলো 3, 5, 7, 8, 10 সেকেন্ড পর পর বাজে, বা অন্তর অন্তর বাজে। তো তার মানে কি বুঝতে পারছি আমরা, যে পুনরায় কখন বাজবে করতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে লসাগু করতে হয় বা এলসিএম করতে হয়। তো লসাগু তো আমরা করে নেবো। তো সেক্ষেত্রে আমি চাইবো কি, যে লসাগুটা যতটা সংখ্যক সংক্ষিপ্ত হোক, কারণ পরীক্ষার সময় টাইম ম্যাটার করে। তো সেই জন্য কি করব, দেখবো যে এখানে কোনো সংখ্যা রয়েছে কিনা, যে সংখ্যার কোনো গুণিতক বা গুণনীয়ক রয়েছে কিনা। যেমন দেখো এখানে একটা সংখ্যা রয়েছে 10, যার একটা গুণনীয়ক 5 এখানে বিদ্যমান। তাহলে কি করবো, সেই গুণনীয়কটাকে কেটে বাদ দিয়ে দেবো, লিস্টের বাইরে বার করে দেবো। অর্থাৎ আমি এখানে 3, 7, 8 আর 10
এই কটার লসাগু করলেই হয়ে যাবে আমার, 5টাকে রাখার দরকার নেই। অনেক অঙ্ক থাকে যেখানে তো আরো থাকে, একাধিক এরকম বাদ দিতে পারবে তুমি, এখানে একটাই রয়েছে কিন্তু আরো বাদ দিতে পারবে তুমি, সেরকমও থেকে থাকে। তো এটাকে 1 যাবে 2 দিয়ে, যেটা হচ্ছে 3 7 4 8, 4 2 4 8 আর 2 5 10, এটা আর তো যাবে না, তাহলে 2 3 6, 6 7 42 আর 4 5 20, তাহলে সরি 42 গুণিত 20 মানে হচ্ছে 840 সেকেন্ড। তাহলে আমাদের এলসিএম আসছে কত, 840 সেকেন্ড। এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, কারণ আমাদের অ্যান্সার সব মিনিটে রয়েছে, 6 দিয়ে ভাগ বা 60 দিয়ে ভাগ করে দাও, 6 14 84 মানে হচ্ছে 14 ঘন্টা, সরি মিনিট, 14 মিনিট। তাহলে আমি কি বুঝতে পারলাম যে পুনরায় আবার 14 মিনিট পর সেই ঘন্টাগুলি একসাথে বাজবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। অপশন গুলো বাংলাতে টাইপিং রয়েছে, একটু দেখে নিও বা সতর্ক থেকো। নেক্সট, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য কত? এর মেথডিক্যালি যে অঙ্ক, সেই মেথডিক্যালি অঙ্কটা কিন্তু তুলনামূলক বেশ একটু বড় এবং 1.5 মিনিট 2 মিনিট মতো টাইম নেওয়ার মতো। কিন্তু যদি আমি এটাকে দেখো, প্রথম যে শর্তটা দিয়েছে যে বিক্রয় মূল্যের 10%, ঠিক আছে, এখানে কি বলে দিয়েছে, বিক্রয় মূল্যে সরি এসপি বা সেলিং প্রাইসের 10% সমান ক্রয় মূল্যের বা কস্ট প্রাইসের 12%। যদি এইটা বলে দেওয়া থাকে, এরকম কোনো ইকুয়াল বেসিসে কোনো রিলেশন দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজে, তাহলে আমি বলতে পারি যে এসপি ইস টু সিপি সমান হচ্ছে 12:10, অর্থাৎ যেটা থাকবে এর ঘাড়ে আর এর ঘাড়ে উল্টে যাবে। বোঝা গেল? বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য হবে 12:10। এবার দেখো, এটা যদি আমি ব্যাখ্যা করে বোঝাই তাহলে তোমাদের কাছে আরো সুবিধা হয়ে যাবে। এখানে কি বলেছে, এসপি 10% আর সিপি 12%, তো সিপিটাকে ধরে নাও 100, তাহলে সিপিটা যদি 100 হয়, সিপি 12% মানে কত, 12, তাহলে 12টা হচ্ছে এসপি 10%, তাহলে 10% যদি হয় তাহলে এর 100% কত হবে, একে 10 দিয়ে গুণ, মানে দেখো 120, তাহলে এসপি হচ্ছে 120, সিপি যদি 100 হয়। ঠিক আছে, তাহলে সিপি ইস টু এসপি 100:120, বা আমি উল্টে লিখেছি এসপি ইস টু সিপি মানে 12:10। এটাকে যদি আমি ভাঙে নিই তাহলে 6:5 পাবো। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত 6:5। তাহলে আমাকে তো সেটাই চেয়েছে না, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য কত। তাহলে দেখবো 6:5 এইরকম ভাবে কোনটাতে রয়েছে, দেখো এখানে 800 আর 700 রয়েছে, এটাকে যদি আমি কাটি করি তাহলে পাবো 8:7। এটা থেকে পাবো 4:3। এটা থেকে পাবো দেখো একমাত্র 6:5, 600 আর 500 রয়েছে অপশন নাম্বার বি তে। তো সেইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের সম্পর্কটা আমার যাওয়ারই প্রয়োজন নেই। ঠিক আছে, আর এটা করতে দেখো, যদি বুঝে গিয়ে থাকো, করতে কতক্ষণ সময় লাগবে, হার্ডলি 5 সেকেন্ড, অঙ্কটা পড়তে যতক্ষণ। নেক্সট, কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের মানে 17 নাম্বার খেলাতে 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ে, তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কত? তাহলে কি করেছে, সে 17 বার খেলাতে বা 17 নাম্বার খেলাতে সে 85 রান করেছে, এবং সেই জন্য কি হয়েছে, সেই জন্য তার 16 বার পুরোতো যে খেলেছিল 16 বার, তার যে এভারেজ ছিল সেই এভারেজ তার 3 বেড়ে গেছে। এভারেজ যদি 3 বেড়ে যায় তাহলে 16 বারে মোট কত বেড়েছে, 16 গুণিত 3 মানে 48, তাহলে 48 মোট বেড়েছে। এবার মোট কিসের বেড়েছে, কার কারণে, কারণ 17 নাম্বার বারে সে 85 রান করেছে, তাহলে বাকি যেটা 85 থেকে 48 বিয়োগ করে দাও, সেটাই হচ্ছে 17 বারের নাম্বার, যেটা হচ্ছে 8 আর 15, 7 এ 15, হাতে থাকছে 1 5 3 37। তাহলে 17 নাম্বার বারে যে নাম্বার স্কোর, সরি 17 নাম্বার খেলার পর তার যে নতুন গড় সেটা হচ্ছে 37। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ 17 বার খেলার পর তার রানের গড় হয়েছে 37। যদি বলতো যে 16 বারে কত ছিল, তাহলে এখান থেকে 3 বাদ দিয়ে দিতে হতো, যেটা হবে তোমার 34। ওকে, তো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে, অর্থাৎ ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। তো অফিসে ধরে নাও তোমার কোনো একটা পার্টিকুলার টাইমে যাওয়ার কথা আছে, তুমি যদি 4 কিলোমিটার প্রতি বেগে যাও তাহলে সেখান থেকে তুমি 10 মিনিট দেরিতে পৌঁছাও, আর যদি 5 কিলোমিটার প্রতি বেগে যাও তাহলে 5 মিনিট আগে পৌঁছে যাও। তাহলে আলটিমেটলি এই সময়ের পার্থক্যটা কত, 5 মিনিট আগে থেকে 10 মিনিট পরে পর্যন্ত, মানে 9টা বাজতে 5 থেকে 9টা 10 পর্যন্ত দেখো 15 মিনিট যোগ করে দিতে হয়। তাহলে এই সময়ের পার্থক্যটা তৈরি হচ্ছে কেন, কারণ তার গতিবেগ প্রথমে 4 ছিল পরে 5 হয়েছে তাই।
তো এখানে আমি কি বার করতে বলেছে, আমাকে দূরত্ব বার করতে বলেছে, তো সেই দূরত্বটাকে আমি ধরে নেব। দূরত্বটা ধরে নাও ডি, তাহলে ডি কিলোমিটার। তাহলে ডি কিলোমিটার যদি হয়, তাহলে প্রথমের ক্ষেত্রে যখন 4 কিলোমিটার বেগে গিয়েছিল সে, তখন তার সময় লাগবে কত, d/4 ঘন্টা, তাই তো, d/4 ঘন্টা। আর যখন দ্বিতীয় ক্ষেত্রে গেছিল তখন এই ডিটাই তো গেছিল, তখন সে গেছিল 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তখন সময় লেগেছে এত ঘন্টা। এবার এখানে দেখো এটা মিনিটে দেওয়া আছে, তার মানে তুমি এই দুটোকে মিনিটে কনভার্ট করে নাও 60 দিয়ে গুণ করে, বা তুমি 15টাকেও ঘন্টা করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে যদি 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 15D পেয়ে যাবে, আর এখানে তুমি পেয়ে যাচ্ছ 12D। অর্থাৎ এইটা হচ্ছে মিনিটে অ্যান্সার আসছে। এবার দেখো যখন গতিবেগ বেশি ছিল তখন কম সময় লেগেছে, যখন গতিবেগ কম ছিল তখন বেশি সময় লেগেছে, এবং এই সময় দুটোর পার্থক্যই তো হচ্ছে 15 মিনিট। তাহলে আমি বলতে পারছি যে 15D মাইনাস 12D সমান হচ্ছে 15 মিনিট, বা 3D সমান হচ্ছে 15 মিনিট, বা D সমান হচ্ছে 15/3 সমান হচ্ছে 5 কিলোমিটার। কারণ ডিটা তো আমি কিলোমিটারে ধরেছিলাম। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে দূরত্ব কত, 5 কিলোমিটার। নেক্সট একটা মান নির্ণয় দিয়েছে, এটাকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলে অনেকে। তো এই ক্ষেত্রে কোনো সূত্র টুত্র মনে রাখার দরকার নেই, স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকবে। প্রথমে এটাকে করবে, এখানে 1 + 1/4 মুখে মুখে যোগ হয়ে যায়, 4 একে 4 একে 5/4, এখান থেকে পেয়ে গেলে। এবার 5 - 1 এটা আছে, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 5 - 4/5, উল্টে যাবে। এটা থেকে পাবে 5 5 25 থেকে 4 বাদ, মানে হচ্ছে 21/5, সেটা আবার উল্টে যাবে, দিয়ে হয়ে যাবে 5 + 5/21। ঠিক আছে, এখানে পাচ্ছ 5 21 105 + 5 মানে 110/21, সেটা আবার 11-র সাথে উল্টে যাবে, মানে 11 গণিত 21/110 হয়ে যাবে। এখান থেকে কেটে যাবে 10, মানে পড়ে থাকবে 21/10, যেটা থেকে 3 - 21/10 থাকছে। তাকে এইভাবে করতে কতক্ষণ লাগবে, 30 থেকে 10 বাদ 21 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 9/10 আনসার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোনো টাকার 12% হলো 63, তাহলে ওই টাকার 40% কত? সিম্পল তৈরাসিক একদম, যে 12% সমান হচ্ছে 63 টাকা, তাহলে 40% কত হবে? বেশি হচ্ছে না, 40 বেড়ে গেছে তো, তাহলে বাড়বে। তাহলে বড়টা উপরে বসিয়ে দেবে, 40/12 গণিত 63। 4 দিয়ে কাটো, 4 10 40, 4 3 12, 3 দিয়ে 3 21 63, 21 10 210, তাহলে 40% হচ্ছে 210 টাকা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দেখো আবার একটা গসাগু লসাগুর অঙ্ক, যে দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু হচ্ছে 12, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? কি আমরা কি জানি যে সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে গুণফল দিয়ে দিয়েছে, একটা গসাগু দিয়ে দিয়েছে, তাহলে লসাগু কত হবে? গুণফল বাই যেটা দেওয়া আছে লসাগু বা গসাগুর মধ্যে, যেটা গসাগু দিয়ে দিয়েছে 12, 12 দিয়ে ভাগ করে দাও, 3 12 36, 4 3 12 3 36, 7 2 6 12 72, তাহলে লসাগু হচ্ছে 336। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? এটা কি ফর্মুলা, বেশ কয়েকদিন করছো তোমরা ক্লাস, যারা তারা জানবে সবাই। প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, যেখানে প্লাস হচ্ছে বৃদ্ধি আর মাইনাস হচ্ছে হ্রাস। তো এখানে কি করছে, প্লাস প্রথমে দৈর্ঘ্য 15 বাড়াচ্ছ, মানে প্লাস 15 হচ্ছে, সরি প্লাস 15 হলো, তারপর প্রস্থকে 15 কমালে মানে মাইনাস 15 হলো। এবার এই দুটোকে গুণ করলে প্লাস 15 ইন্টু মাইনাস 15 মানে হবে মাইনাস 225/100। এটা তো ফার্স্টে কেটে যাবে, এখান থেকে পাচ্ছ মাইনাস 225/100, যেটাকে আমি যদি পূর্ণ করে নিই তাহলে পাচ্ছি 2 পূর্ণ 25/100, বা মাইনাস 2 পূর্ণ 1/4 এবার এই মাইনাস চিহ্নের কথার অর্থ হচ্ছে হ্রাস, তাহলে কি হবে 2 পূর্ণ 1/4 হ্রাস ঘটবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি গরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা মোট মূল্য, ঠিক আছে। তো ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে উভয়ের মোট মূল্য 3200 টাকা হয়ে যায়। ঘোড়ার মূল্য এবং গরুর মূল্যের কত গুণ? দেখো এটা তুমি অ্যাকচুয়ালি অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে। দেখো এখানে যেগুলো আছে অনির্ণেয় সমান সমান যদি হয়, তার মানে দেখো কি হবে 1200 1200, তাই তো।
এবার 1200 কে যদি তুমি 30% বাড়িয়ে দাও, 3 12 36, 360 টাকা বাড়বে, মানে হবে 1560। আর এটাকে যদি 40% বাড়িয়ে দাও, মানে 4 12 48, মানে হবে 1680। এবার এই দুটোকে যোগ করে দেখবে যে 3200 হচ্ছে কিনা। দেখো এখানে তো মিলছে না, তাহলে 3200 তো হবে না, তাহলে অ্যান্সার হবে না। সমান অনির্ণীয় বাদ দাও, ওটাকে হিসাব করার দরকার নেই। 3 গুণ যদি হয় তাহলে 2400টাকে 4 দিয়ে, যত গুণ বলবে তত দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও 2400কে, তাহলে পাচ্ছ 600। তাহলে একটা হচ্ছে 600 আর একটা হচ্ছে 1800, একটা দাম 600 আর একটা দাম 1800। এবার 600কে 30% বাড়াও আর 40% বাড়াও, আর তুমি একে যাই হোক যেটাকে খুশি তুমি করতে পারো, বা যেটাকে খুশি নয়, মানে তুমি যেটাকে যা ধরবে আর কি সেটাই বাড়াতে হবে। তো এটা যদি দেখো 600 হয়, এখানে গরুরটা কম, তাহলে গরুকে 40% বাড়াতে বলেছে, মানে 4 6 24, 240 বাড়িয়ে দাও, তাহলে হয়ে যাবে 840। আর একে 30% বাড়িয়ে দাও, 3 18 54, মানে 540, মানে হচ্ছে 2340। দেখো এই দুটোকে যোগ করলেও তোমার 3200 আসবে না, তাহলে 3 গুণটাও হবে না। তাহলে পড়ে রয়েছে দ্বিগুণ। দ্বিগুণ মানে 2400কে তুমি 3 দিয়ে ভাগ করো, মেন মেথডে বলছি আমি, মানে হচ্ছে 800। তাহলে গরুর দাম হচ্ছে 800 টাকা আর ঘোড়ার দাম হচ্ছে 1600 টাকা। তাহলে একে তুমি 40% বাড়াও, 4 8 32, 320, মানে হচ্ছে 1120 টাকা। আর একে তুমি 30% বাড়াও, 3 16 48, মানে হচ্ছে 480, মানে হচ্ছে 2080 টাকা। তাকে 2080 আর 1120 যোগ করে দাও, দেখো 3200 টাকা চলে আসবে। তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে একটা, যেটাকে তোমাকে অপশন টেস্ট করতে হবে। আর যেটা রয়েছে তুমি সেটা বলে দিই, এটা আর কিভাবে করা যায়, যে ধরে নাও গরুর দাম x টাকা আর ঘোড়ার দাম y টাকা, দুটো যোগফল হচ্ছে 2400 টাকা, বলে দিয়েছে। এবার তুমি গরুর দামকে 40% বাড়াতে বলেছে, তাহলে x ইন্টু 140/100 প্লাস y ইন্টু y কে, ঘোড়াকে তোমার 30% বাড়াতে বলেছে, মানে 130/100 সমান, তাহলে বলে দিয়েছে 3200 টাকা হয়। ঠিক, তাহলে এখানে শূন্য শূন্য কাটো একটা একটা করে, তাহলে এখান থেকে পাচ্ছ 14x প্লাস 13y। আর নিচেতে যেহেতু দুটোরই 10 রয়েছে, তো 10টাই লসাগু থাকবে এবং 10টা এখানে গুণ হয়ে যাবে 32-এর সাথে, তাহলে 32,000 হয়ে যাবে। এইটা পেয়ে গেলে এবার এখানে আমি যে কোনো একটা ভ্যালু বার করবো। দেখো কম গুণ করলে এটাকে যদি 13 দিয়ে গুণ করে দিই, তাহলে 13y হয়ে যাচ্ছে। 13 দিয়ে গুণ করে দিলে এটা 13x প্লাস 13y সমান 24কে 13 দিয়ে গুণ করলে 3100। ঠিক আছে, কত আসছে? 31,200 মতো। ঠিক, 31,200, 312। ঠিক, তাহলে এখানে যদি কাটাও, এটা বিয়োগ করো আর কি, তাহলে 13y কেটে যাবে, এখানে x ইকুয়াল টু পড়ে থাকবে দেখো 800 টাকা। তাহলে x যখনই 800 বেরিয়ে যাবে, তখনই সেই 2400 থেকে 800 বিয়োগ করে y ও বাড়িয়ে যাবে, y বেরিয়ে যাবে 1600। তাহলে x সমান 800 আর y সমান 1600। তাহলে এখানে বলেছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, তাহলে ঘোড়ার মূল্যকে গরুর মূল্য দিয়ে ভাগ করে দাও, মানে হয়ে যাচ্ছে 2 গুণ। এটা হচ্ছে মেথডে। ওকে, নেক্সট অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 16 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? তো এখানেও আমাকে 7 অবশিষ্ট কথা প্রথমে মাথায় রাখলে হবে না, সেই ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে যেটা 12 16 36 দ্বারা বিভাজ্য। তাহলে কি করবো আমি, দেখো লসাগু করব। এবার সেই লসাগুর সময় কি বলেছিলাম, যে দেখবো যে কোনো গুণিতক বা গুণনীয়ক রয়েছে কিনা। দেখো এখানে 36 সংখ্যাটার গুণনীয়ক 12 রয়েছে, তাহলে 12কে কেটে বাদ দিয়ে দাও। তাহলে আমি 16 আর 36 এই দুটোকে করব, যেটাকে 4 দিয়ে একবারে চলে যাবে, 4 দিয়ে 4 4 16, 4 9 36, অর্থাৎ 4 4 16, 16 9 144। তাহলে এদের লসাগু হলো কত, 144। তাহলে 144 হচ্ছে সেই সংখ্যা যা তোমার 16 36 এবং 12 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে 7 অবশিষ্ট থাকার কথা বলেছে। তাহলে কি করতে হবে, এর সাথে 7কে যোগ করে দিতে হবে। তাহলে 144কে 7 যোগ করলে 151। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল? ঠিক, তাহলে দেখো এ আর বি এর লাভ সমান, তার লাভ যদি সমান হয় তাহলে তাদের মূলধনের ব্যবহারিক অনুপাত সমান। কারণ আমরা জানি যে মূলধনের অনুপাত হিসাবে তো লাভের অনুপাত বার করি আমরা, তাই না? লভ্যাংশ বার করি অংশীদারি কারবারে। তাহলে যদি অনুপাত, তাদের ব্যবহারিক অনুপাত যদি 1:1 হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে তার এর যে 1800 টাকাটা সেটা ধরে নাও এক্স মাস কেটেছিল, আর বি এর টাকাটা তো বলে দিয়েছে 1000 টাকাটা 9 মাস কেটেছিল। তাহলে এই দুটোর অনুপাত কি 1/1, 1:1। সেটা যদি হয়, প্রথমে 0 0 কে কেটে দাও, 9 দিয়ে 2 কেটে দাও এটা, তাহলে 2 দিয়ে এটাকে কেটে দাও 5, মানে এখানে পড়ে আছে x/5 সমান 1/1 বা x সমান 5।
তাহলে x সমান 5 মাস, তাহলে এর টাকা কতদিন কেটেছিল? 5 মাস। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে বড় থেকে ছোট সাজান, নিয়ে দিয়েছে 31/50। একটু তোমরা ভালো করে দেখে নাও, এটা ছোট হয়ে গেছে, মানে এটা তো আগেকার টাইপ, তখন ছবি তুলে পেস্ট করে দিয়েছিল জাস্ট। তো 31/50 √0.49 0.629 এবং 0.8 এর হোল স্কোয়ার বা স্কোয়ার। তো এই ছোট থেকে সাজানো, বড় থেকে সাজানো বা ছোট থেকে বড়কে কি করব? প্রথমে এটা রয়েছে 31/50, দেখো একে আমি ভাগ করে দেবো, 31কে 50 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0 দিয়ে একটা শূন্য বসে যাবে, 50 6 300 থাকবে, নামবে 10, আর একটা শূন্য বসে যাবে, 50 2 100 মিলে গেল, মানে 0.62 এলো। এবার হচ্ছে √0.49, এখান থেকে আমি পাবো 0.7, 0.7 ইন্টু 0.7 ইকুয়াল টু 0.49। তো এখান থেকে বর্গমূল তো হয়ে গেল, তারপরে হচ্ছে 0.629, এটাকে এটাই রেখে দেবো কারণ আমি তো সেটাই বার করছি। আর তারপরে হচ্ছে 0.8 এর স্কোয়ার মানে 8864 মানে 0.64। তো এটা আসবে। এবার যখনই দশমিকের মান চলে এলো তখন দেখো বড় ছোটকে আমি সহজেই আইডেন্টিফাই করতে পারবো, মানে সব থেকে বড় হচ্ছে এটা, তারপর হচ্ছে তোমার এটা, তারপর এটা, লাস্টে এটা, সেভাবে সাজিয়ে দেবো। অর্থাৎ প্রথমে হচ্ছে 0.49, তারপর হবে সাজাবো না, অপশনের সাথে মিলিয়ে নেবো, তারপর হবে কোনটা, তারপর হবে 0.8 এর স্কোয়ার, তারপর হবে 0.629, আর শেষে হবে 31/50। সেটা দেখো কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? তো বুঝে নাও, অঙ্কটা খুব সহজ, মুখে মুখে হয়ে যাবে। যে ধরো যে 100 লিটার দুধ কিনেছিল, ঠিক আছে, 100 লিটার দুধ কিনেছিল, যার দাম ছিল তার 100 টাকা। এবার বলছে ক্রয় মূল্যেই বিক্রি করেছে, ক্রয় মূল্যের দামেই বিক্রি করেছে এবং 20% লাভ করেছে, কিন্তু 100 টাকাকে 20% লাভ করতে গেলে আমাকে করতে কত হবে? 120 টাকায় বিক্রি করতে হবে না? তাহলে এই 120 টাকাতে যদি বিক্রি করি এবং ক্রয় মূল্যের দরেই করি, তাহলে আমাকে 120 লিটার বানাতে হবে, তবেই তো ক্রয় মূল্যের দরে হবে। 100 লিটারের দাম 100 টাকা, 120 লিটারের দাম 120 টাকা হবে। কিন্তু একে আমি কি করলাম, দুধ কিনেছে সে 100 লিটার, দাম দিয়েছে 100 টাকা, এবার সেটাকে 20% লাভে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে 120 টাকায়, কিন্তু বলেছে ক্রয় মূল্যের দরে বিক্রি করেছে, মানে নিশ্চয়ই সে 120 লিটার বিক্রি করেছে। তাহলে 100 কিনেছিল তো সে 100 লিটার দুধ, সে বিক্রি করেছে 120 লিটার দুধ, মানে জল মিশিয়েছে কত? জল মিশিয়েছে, বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে 20 লিটার। তাহলে সে জল মিশিয়েছে কত? 20 লিটার। এবং কতর মধ্যে? মোট, মোট কত? মোট হয়েছে দেখো 120 লিটার, তার মধ্যে জল মিশিয়েছে 20 লিটার, তাহলে এখানে 1/6 লিটার। ঠিক, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। হয়ে গেল। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, শর্টকাটের কোনো প্রয়োজন নেই। নেক্সট রয়েছে কোন স্থানে 5 মিনিট অন্তর, দেখো এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদিও খুব কমই বার এসছে এটা, কিন্তু বেশ কয়েকটি পরীক্ষায় এসেছিল। এবং প্রথমে যখন আমি অঙ্কটা করেছিলাম মনে আছে যে আমিও অনেক টাইম নিয়ে নিয়েছিলাম করতে। যে কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল, শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? ভালো করে ফার্স্টে অঙ্কটা পড়ো, রিডিং ভালো করে মন দিয়ে। তো এখানে কি বলেছে, যে কোন স্থানে 5 মিনিট অন্তর অন্তর বাজছিল, মানে তোপ দাগছিল, এ বলে একটা প্লেস রয়েছে যেখানে ধরে নাও 5 মিনিট পর পর কামান দাগছিল, আর এই দূর থেকে একটা বি স্থান, সেই বি স্থান থেকে একটা ট্রেন এর দিকে যাচ্ছিল। অর্থাৎ প্রথমে যখন এ তে কামান দাগা হলো, এ ধরো শুনতে পেল, ঠিক আছে, কিন্তু ট্রেনটা তো এগিয়ে এগিয়ে আসছে, ট্রেনটা এগিয়ে 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 এখানে এসেছে, এবং 4-5 মিনিট পর কিন্তু সে শোনেনি, সে আবার 4.49 মিনিট পর শুনতে পেয়েছে এখানে একটা আওয়াজ, যেটা ধরো সি জায়গা। কিন্তু এখানে তো 5 মিনিট পর পরই তোপ দেখেছে না, কিন্তু এ একটু আগে শুনেছে কেন? কারণ এ একটু এগিয়ে এসেছে, তাই এই যে এই পথটা সে এগিয়ে চলে এসছে, সেই কারণে সে 4 মিনিট 49 সেকেন্ড আগে, মানে পরে শুনেছে 5 মিনিটের জায়গায়। তাহলে কত সেকেন্ড আগে শুনলো সে? যেখানে 5 মিনিট পর পর দাগা হচ্ছিল সেখানে সে 4 মিনিট 49 সেকেন্ড পর শুনেছে, মানে 11 সেকেন্ড আগে শুনেছে। কেন শুনেছে? কারণ সে 11 সেকেন্ড শব্দ যতটা গেছে রাস্তা, সেই রাস্তাটা সে এগিয়ে চলে এসছে। তাহলে 11 সেকেন্ডের রাস্তা গেছে কতটা?
11 সেকেন্ডে দেখো এখানে প্রতি সেকেন্ডে 1156 করে গেছে, তাহলে 11 সেকেন্ডে গেছে 1156 ইন্টু 11 মিটার ফুট, সরি এতটা রাস্তা। তাহলে সে এতটা রাস্তা এগিয়ে চলে এসেছে। এবার এই এগিয়ে চলে আসতে তার টাইম কতটা নিয়েছে, যতক্ষণ পরে সে কামান দাগাটা শুনেছে, 4 মিনিট 49 সেকেন্ড। একে তুমি সেকেন্ডে কনভার্ট করে দাও, 4 6 24, 240 আর 49 মানে হচ্ছে 289 সেকেন্ড। তাহলে 289 সেকেন্ডে গেছে সে এত ফুট, তাহলে তার গতিবেগ কত, একে 289 দিয়ে ভাগ করে দাও, 289 কে 4 দিয়ে কেটে যাবে, 4 11 44 ফুট প্রতি সেকেন্ড। এটাই হচ্ছে ট্রেনটির গতিবেগ, 44 ফুট, 44 ফুট প্রতি সেকেন্ড হচ্ছে গতিবেগ। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। দেখো শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার রাখো, অঙ্ক এভাবেই হয়ে যাবে। এবার আমি শর্ট ট্রিক্স বলে দিতাম এরকম ভাবে, যে যে সময় দুটো পার্থক্য করো, 5 আর 4 মিনিট 49 সেকেন্ড, পার্থক্য কত হলো 11 সেকেন্ড, তাকে সত্যি গতিবেগ দিয়ে গুণ করে দাও 1156, তাকে যত দ্বিতীয় ক্ষেত্রে যে সময় এসে শুনতে পেয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও, যেটা রয়েছে 289 সেকেন্ড, মানে 4 মিনিট 49 সেকেন্ড। এই হয়ে গেল তোমাদের অঙ্ক, এটা হলো শর্টকাট। ঠিক আছে, এবার তুমি যেটা বুঝে করবে না বুঝে করবে তোমার ব্যাপার। নেক্সট, কোন রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ যেখানে আগুন জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.8 সেকেন্ড দ্রুত চলে। মোটের উপর 48 ঘন্টায় ঘড়িটি সঠিক সময় দেখা যায়। 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে? তাহলে ধরে নাও সেখানে এক্স ঘন্টা আগুন জ্বলে, আর 48 মাইনাস এক্স ঘন্টা আগুন জ্বলে না, কারণ বলেছে আলটিমেটলি 48 ঘন্টা পর ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ যতক্ষণ জ্বলে ততক্ষণে যতটা স্লো যায়, যতক্ষণ জ্বলে না ততক্ষণে যতটা ফাস্ট যায় সেটা সমান, তাই না? যদি লাভ আর লোকসান সমান হয় তাহলে আলটিমেটলি আমরা একই জায়গায় থাকবো, ঠিক এটাই। তো এখানে এক্স, এবার এক্স ঘন্টাতে ফাস্ট স্লো কতটা যাচ্ছে প্রতি ঘন্টাতে, ততক্ষণে এত সেকেন্ড মন্দ চলছে প্রতি ঘন্টায়, ঠিক আছে 8.5 সেকেন্ড, তাহলে এক্স ঘন্টায় মন্দ চলছে 8.5 এক্স সেকেন্ড। আর 48 মাইনাস এক্স এ ফার্স্ট কতটা যাচ্ছে 48, 5.1 ইন্টু 48 মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি এখানে যা লোকসান করছে এখানে যা লাভ করছে সেই দুটো ইকুয়াল, তাহলে সেই দুটো হচ্ছে সমান। তাহলে এখানে 8.5 এক্স ইকুয়াল টু 5.1 কে 48 দিয়ে গুণ করো, 48 কে যদি তুমি 5.1 দিয়ে গুণ করি তাহলে গুণ করলে আমি কত পাবো, 244.8, গুণগুলো আমি কিন্তু করে রেখেছি, হ্যাঁ 244.8 মাইনাস 5.1 এক্স, 5.1 এক্স এদিকে চলে আসে যোগ হয়ে যাবে, 5 8 13.6 সমান 244.8 বা এক্স সমান 244.8 বাই 13.6, দশমিকটা তুলে দিয়ে ভাগ করে দেবে, ভাগ আসবে 18 ঘন্টা। তাহলে 18 ঘন্টা আগুন জ্বলে, কারণ জলেটাই আমি এক্স ধরেছিলাম। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, a is to b সমান 2 is to 3, b is to c সমান 4 is to 5, c is to d সমান 6 is to 7, তাহলে a is to d কত? তো যদি দেখবে যে এখানের প্রথমটা চেয়েছে আর এখানে শেষেরটা চেয়েছে, যদি ফার্স্ট অ্যান্ড লাস্টের রেশিও চাই তাহলে করে দেবে a বাই বি গণিত b বাই সি গণিত c বাই ডি, তাহলে দেখবে কি হবে b c c b b কেটে যাবে, a বাই ডি পড়ে থাকে। তো সেক্ষেত্রে কি হবে, a বাই বি মানে 2/3 গণিত b বাই সি মানে হচ্ছে 4/5 গণিত c বাই ডি মানে হচ্ছে 6/7, কাটবে একটায় 3 2 6 হবে, আর কাটবে না, 4 2 8 2 16 বাই 5 7 35, তাহলে a is to d সমান 16 is to 35, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান? এটা পিটিআর বাই 100 করে দেবো, সিম্পল। প্রথম ক্ষেত্রে পি হচ্ছে 900, টি আমাকে বার করতে বলেছে, আর হচ্ছে 6% বাই 100 সমান দ্বিতীয় ক্ষেত্রের পি হচ্ছে 540, টি হচ্ছে 8 বছর, আর আর হচ্ছে 5% বাই 100, এতে যা ইন্টারেস্ট পাওয়া যায় দুটোই সমান, তাহলে এটা সমান এটা। নিচেতে প্রথমে 100 100 কেটে দাও, একটা 0 0 কেটে দাও, ঠিক আছে। আর কি কাটবে, 6 দিয়ে কাটো, 6 9 54, 9 দিয়ে এটাকে কেটে দাও, 9 10 90, 5 দিয়ে এটাকে কেটে দাও 2, 2 দিয়ে এটাকে কেটে দাও 4, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে টি সমান 4 বছর। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। কাটাকাটি তুমি যেভাবে খুশি করতে পারো।
নেক্সট একটা সরল দিয়েছে এবং সেই সরলটা কি করব আমরা, যেভাবে আমরা জানি যে ব্র্যাকেটের কাজ করতে করতে যাব। সো সবার ফার্স্টে কাজ হবে এইখানকার এই ব্র্যাকেটটার, এই ব্র্যাকেটটার আর এই ব্র্যাকেটটার। এই ব্র্যাকেটটার কাজ করলে পাবো 1/2 + 1/3, মানে লসাগু পাচ্ছি 6, 6 3, 3 আর 2 5, মানে 5/6 ভাজিত এখান থেকে পাবো 4 আর 6, লসাগু হচ্ছে 4 6 12, 12 থেকে আমি পাচ্ছি এখানে 3, 3 থেকে এখানে পাচ্ছি 2, মানে হচ্ছে 1/12। এটা হয়ে গেল এখানকার। এবার এইদিকে চলে এসো, এদিকে পাচ্ছি 8 মাইনাস, এখান থেকে পাচ্ছি 5/2, এটাকে পূর্ণ ভাঙলে পাবো 5/2, মানে 6 মাইনাস এটা থেকে 3 মাইনাস 5/2 করলে পাবো 6 মাইনাস 5/2, মানে হচ্ছে 1/2। আর এখানে রয়েছে 5 3 15 16/3, 16/3 বিয়োগ 1/2, যেখান থেকে পাবো 3 আর 2 6, 3 16 8 16 2 32 বিয়োগ 3, মানে হচ্ছে 29/6। তাহলে 8 মাইনাস 29/6 এটা আসছে। তাহলে এখান থেকে আমি দেখো এখানে 5/6 ইন্টু 12 হয়ে যাবে, 6 দিয়ে এটা 2 দিয়ে কেটে যাবে, বিয়োগ এখানে থাকবে 8 6 48 বিয়োগ 29/6। এখান থেকে পাচ্ছি 5 দিয়ে 10 বিয়োগ 48 থেকে 29 বাদ দিলে 9 19, 19/6, বা 6 10 60 মাইনাস 19/6, 60 থেকে 19 বাদ দিলে 41/6, বা 6 পূর্ণ 5/6, যেটা রয়েছে কোথায়, অপশন ডি তে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট কি বলছে, এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারবে? খুব সহজ একটি অঙ্ক। এ আর বি মিলে কাজটিকে 15 দিনে করতে পারে, যেখানে এ একা কাজটিকে 18 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু করে মোট কাজ বার করব, 15 18 লসাগু 90 ইউনিট, তাহলে এটা মোট কাজ হচ্ছে 90 একক। তাহলে এ আর বি দুজন মিলে প্রতিদিন করছে, 90 কে 15 দিয়ে ভাগ, মানে 6 একক। আর বি এ একা করছে 5 একক, 18 দিয়ে ভাগ। তাহলে এটা করছে এ আর বি মিলে, এটা করছে এ একা, তাহলে বি কত করছে, বি করছে 6 মাইনাস 5 সমান ডেলি 1 একক। তাহলে বি যদি ডেলি 1 একক করে, মোট কাজ আছে 90 একক, করতে কত সময় লাগবে, 90/1 সমান 90 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 এর ম্যাথের ক্লাস বা কোশ্চেন্স। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।